আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। শেখ মুজিব দক্ষিণ এশিয়ার মানুষের অনুপ্রেরণা, রাজাপাকসের মন্তব্য। করোনায় আরও 18 জনের মৃত্যু। কোভিড প্রকোপের মধ্যেই বাংলাদেশের শিশু মৃত্যু বেড়েছে 13%, জাতিসংঘের রিপোর্ট। ঢাকা ও নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদের 5 জানাজা, কোম্পানিগঞ্জে দাফন। রাজনীতি ও আইন অঙ্গনে বিরাট শূন্যতা তৈরি করেছে বিশিষ্টজনদের মন্তব্য। ডিজিটাল বাংলাদেশ গড়তে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সহ সব ক্ষেত্রেই বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার, বিশেষজ্ঞদের অভিমত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫ পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। শুক্রবার মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকস বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়াই জাতির পিতার আদর্শের প্রতিদান। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক আজ। এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। শুক্রবার প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনব্যাপী মুজিব চিরন্তন অনুষ্ঠানের তৃতীয় দিনের অনুষ্ঠানের শিরোনাম ছিল যতকাল রবে পদ্মা যমুনা। বিকেলে অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। অনুষ্ঠানে সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত বঙ্গবন্ধুর ত্যাগ সংগ্রামের কথা তুলে ধরেন। বলেন, দেশকে হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে যে ভূমিপুত্র মুক্ত করেন তিনি বঙ্গবন্ধু। প্রথম এই মাটির সন্তান যিনি এই দেশকে স্বাধীন করেছেন এবং এ দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এরপরে প্রধানমন্ত্রীত্ব পান। আপনারা যদি একটু খুঁজে দেখবেন যে যখনই এই বঙ্গ বলেন, পূর্ববঙ্গ বলেন বা পাকিস্তান আমলে সেই পূর্ব পাকিস্তান বলেন, এদেশের শাসনভার কিন্তু এমনকি তার পরবর্তী সময়েও যারা এসেছে, স্বাধীনতার পরে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা এসেছে, তাদেরও জন্ম কিন্তু কারো বাংলাদেশের মাটিতে হয়নি। ৭৫ পরবর্তীতে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। যারা ক্ষমতা দখল করেছিল তারা বাংলাদেশের মহান মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে ফেলার প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু সত্যকে কখনো কেউ মুছে ফেলতে পারে না। আজকে দিনে সেটাই প্রমাণিত সত্য। বলেন, পররাষ্ট্রনীতি থেকে দেশ গঠন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছে দেশ। আমরা সেই প্রতিজ্ঞাই নেই যে জাতির পিতা যে স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে। অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে বলেন, বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ার মানুষের কাছে অনুপ্রেরণার উৎস, আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়াই জাতির পিতার আদর্শের প্রতিদান। In this 21st century, with the great aspiration for Asian prosperity, our new generations need to be aware of the countless sacrifices made by their forefathers to achieve freedom. এছাড়া ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ জানান, অর্থনৈতিক, প্রযুক্তিগত সহ বাংলাদেশের সাথে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আলোচনা অনুষ্ঠানের পর বিরতি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। একদিনে দেশে আরও 1899 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা
5,66,838। এ সময় আরও 18 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 8,642। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে করোনা প্রকোপের মধ্যে বাংলাদেশের শিশু মৃত্যু 13% বেড়েছে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এই প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানে করোনার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবের তথ্য রয়েছে। করোনার মধ্যে 6টি দেশে 2,28,000 শিশুর মৃত্যু হয়েছে। মাতৃমৃত্যু শ্রীলঙ্কায় 21.5% বেড়েছে। এরপরই রয়েছে পাকিস্তান, সেখানে মাতৃমৃত্যু বেড়েছে 21.3%। প্রতিবেদনে বলা হয় 80%-এর বেশি শিশু অপুষ্টিতে ভোগে বাংলাদেশ ও নেপালে। শেষ ইচ্ছা অনুযায়ী শুক্রবার নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানিকপুর গ্রামে বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল বেলা 3টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মওদুদ আহমদের মৃতদেহ নেওয়া হয় কবিরহাট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকে নেওয়া হয় কবিরহাট সরকারি কলেজ মাঠে। অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা। জানাজার আগে কবিরহাট সরকারি কলেজ মাঠে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা উদ্দিন মওদুদ। এছাড়া আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ও নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী সহ অন্যান্যরা। বসুরহাটের সরকারি মুজিব কলেজ মাঠে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা। পরে মানিকপুর গ্রামের বাড়িতে সন্ধ্যা 6টা 40 মিনিটে বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় মওদুদ আহমদকে। এর আগে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দেশের মাটিতে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম জানাজা হয়। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে হয় দ্বিতীয় জানাজা। তার এই চলে যাওয়া দেশের রাজনীতি ও আইন অঙ্গনে বিরাট শূন্যতা তৈরি করেছে বলে মন্তব্য করেন রাজনীতিবিদ, আইনজীবী সহ বিশিষ্টজনরা। ব্যারিস্টার মওদুদ আহমদের মৃতদেহ হাসপাতালের হিমঘর থেকে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। লেখাপড়া জানা লোক, যিনি নিজে খুব সুন্দর লিখতে পারেন, বলতে পারেন, রাজনীতি যেটা পরিশীলিত ব্যাপার থাকা উচিত, উনি তার একজন প্রতিনিধি ছিলেন। দল মত নির্বিশেষে আজকে আমাকে তাদের শেষ শ্রদ্ধা জানানো উচিত। উনি মুক্তিযুদ্ধের একটা অধ্যায়ের অংশ। 50 বছরের জীবনে ওনার সাথে আমার মতভেদ হয়েছে, কিন্তু কোনোদিন আমরা একে অন্যের সাথে সুসম্পর্ক রেখেছি, বরং উনারই উদ্যোগ বেশি ছিল সুসম্পর্ক রাখার জন্য। সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি হিসেবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী হলেও মওদুদ আহমদের খ্যাতি ছিল আইনজীবী হিসেবে। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি। শুক্রবার সকাল 10টার দিকে তাকে শেষবারের মতো নিয়ে যাওয়া হয় তার সেই কর্মস্থলে, যেখানে তার জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রী, সিনিয়র আইনজীবী, রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রখ্যাত আইনজীবী এবং আইন অঙ্গনের মানুষ হিসাবে লেখার ভিতর থেকে আমাদের কাছে অনন্তকাল তার একটা পরিচিতি থেকে যাবে। একজন ব্যক্তির ব্যক্তিগত ব্যবহার, তার সজ্জনতা, এটা যে কোনো মানুষকে বিমোহিত করবে। তিনি একজন ভালো আইনজীবী ছিলেন এবং আইনজীবী বলতে যা বোঝায় সেইটাই তিনি ছিলেন। স্বাধীনতা উত্তর প্রজন্মের অনেক কিছু শিখার রয়েছে। আইনমন্ত্রী হিসেবে তিনি আইনের যে পরিবর্তনগুলো নিয়ে আসছেন, আমি মনে করি আমাদের বিচার বিভাগ তাকে আজীবন মনে রাখবে। এরপর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয় মওদুদ আহমদের কফিন। দলের নেতা কর্মীদের চোখে মুখে ছিল শোকের ছায়া। মওদুদ আহমদের মতো রাজনৈতিক অঙ্গনে একজন অভিভাবক আমরা আর খুঁজে পাবো কিনা সন্দেহ রয়েছে। বিএনপি যারা গুণী মানুষরা চলে যাচ্ছেন তাদের মূল্যায়ন করুন এবং তাদেরকে স্মরণ রাখুন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের কল্যাণে কাজ করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর মৃত্যুতে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন অভিভাবক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে
তো আমাদের দল আমরা অত্যন্ত নিজেদেরকে শূন্য মনে করছি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকরা। ফুলের শ্রদ্ধায় আর চোখের পানিতে শেষ বিদায় জানানো হয় বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। পরে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন ব্যারিস্টার মওদুদ, এমন দাবি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের। তাই তো ব্যারিস্টার মওদুদ আহমেদের এই চলে যাওয়া তাদের কাঁদায় এবং ভাবায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। গেল দশক জুড়েই ছিল তথ্য প্রযুক্তি খাতের জয় জয়কার। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ, সাবমেরিন কেবলে সংযুক্ত সফটওয়্যার পার্ক নির্মাণ, 4G থেকে 5Gতে সম্প্রসারণ, রোবোটিক্স কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধি ছিল প্রযুক্তি খাতের বড় মাইলফলক। তবে বিশেষজ্ঞরা বলছেন, সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়তে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা সহ সব ক্ষেত্রেই বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। স্বাধীন দেশ গড়তে যাদের চোখে সীমাহীন স্বপ্ন, রণাঙ্গনে তাদের অনুপ্রেরণার একমাত্র অবলম্বন রেডিও। সহযোগীদের সাথে সংযোগ স্থাপন কিংবা নেতার আনুগত্যেরও একমাত্র ভরসা ছিল তারবিহীন এই শব্দযন্ত্র। স্বাধীনতা পরবর্তী ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শুরু হলেও তথ্য প্রযুক্তি খাতে প্রবেশ করতে অপেক্ষা করতে হয় অন্তত 2 দশক। তখনও একমাত্র ভরসা টেলিগ্রাম কিংবা টেলিফোন। দেশে প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় 1993 সালে। 1995-এ ইন্টারনেটের ব্যবহার শুরু হওয়ায় বাড়তে থাকে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার। সে সময় শিক্ষা, গবেষণা ও আর্থিক প্রতিষ্ঠানেই ছিল এর কদর। বিংশ শতাব্দীর শুরুতে সুযোগ থাকা সত্ত্বেও সাবমেরিন কেবলে যুক্ত না হওয়ায় প্রযুক্তি খাতে তাল মেলাতে ব্যর্থ বাংলাদেশ। 90-এর দশকে যদি আমরা সিমি-3 সাবমেরিন কেবলে কানেক্ট করতাম, তাহলে হয়তো আমরা 10 বছর এগিয়ে থাকতাম। তথ্য প্রযুক্তি একটা জার্নি। আপনি একদিন সকালবেলা এসে একটি বোতাম চেপে দিবেন, তারপর মনে করবেন সবকিছু আপনার মধ্যে রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু সারা কোনো পৃথিবী, কোনো দেশ সেটা অ্যাচিভ করেনি। ইট ইজ এ কন্টিনিউয়াস জার্নি। আপনি স্টেপ বাই স্টেপ, একটার পর একটা আপনি এগোতে থাকবেন। 90-এর দশকেই শুরু হয় স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার রপ্তানি প্রক্রিয়া। তখনই সরকারের টনক নড়ে জাতীয় অর্থনীতিতে তথ্য প্রযুক্তির অবদান নিয়ে। 1997 সালে যাত্রা হয় বেসিসের। আমাদের যেহেতু চতুর্থ শিল্প বিপ্লব একেবারে অলমোস্ট চলেই এসেছে, এর জন্য যেই স্কিলগুলো দরকার, যেমন আপনার ব্লকচেন টেকনোলজি, আপনার রোবোটিক্স, আইওটি, এআর, ভিআর ইত্যাদি, এই যে জিনিসগুলো, এই ধরনের সাবজেক্টগুলোতে কিন্তু আমাদের দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি মূলত গেল দশক থেকেই দৃশ্যমান। রূপকল্প 2021 বাস্তবায়নের মাধ্যমে স্বপ্ন দেখা ডিজিটাল বাংলাদেশের। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির অবাধ বিচরণ। প্রান্তিক পর্যায়ে সুবিধা পৌঁছে দিতে 2013 সালের 31 জুলাই গঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। ইউনিয়ন পর্যায়ে চালু হয় তথ্য সেবা কেন্দ্র। তবে টেকসই উন্নয়নে নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করেন খাত বিশেষজ্ঞরা। যদি বলি শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, এই 3টে জায়গায় খুব সহজ কিছু প্রযুক্তির ব্যবহার করে কিন্তু মানুষের যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা, সার্ভিস সেবা পাওয়ার যে অভিজ্ঞতা, সেটা আমূল পরিবর্তন আনা সম্ভব। ট্রেডিশনাল যে এডুকেশন আছে তার পাশাপাশি মানুষকে আইটি এনাবল এডুকেটেড হিউম্যান রিসোর্স হিসেবে তাকে নিয়ে আসতে হবে। দেশে মোবাইল খাতে রীতিমতো বিপ্লব আসে গেল দশকের শুরুতেই। সবার হাতে হাতে পৌঁছে যায় স্মার্টফোন। ব্যবহার বাড়তে থাকায় দেশে এখন মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা প্রায় 16 কোটি, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে 10 কোটির ঘরে। প্রযুক্তির নব দিগন্তের উন্মোচন ঘটে 2018 সালের 11 মে। বাংলাদেশ প্রবেশ করে নিজস্ব স্যাটেলাইটের যুগে।
2017 সালে রোবট মানবী সোফিয়ার আগমন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। 2018 এর 19 ফেব্রুয়ারি চালু হয় 4G সেবা, চালুর অপেক্ষায় 5G। অপরাধ ঠেকাতে বাড়তি নিরাপত্তার জন্য চালু হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম, মিলেছে স্মার্ট কার্ডও। তবে সব মন্ত্রণালয়ের সমন্বয় জরুরি বলে মত বিশেষজ্ঞদের। অনেক কিছু ডিজিটাইজ হয়েছে, আমরা বলি বিআরটিএ ডিজিটাইজড, আমরা বলি আমাদের জন্ম নিবন্ধন এখন ডিজিটাইজড, কিন্তু আপনি কোনো কিছু ডিজিটাল পদ্ধতিতে করতে পারবেন না, আপনি অনলাইনে এই কোনো কাজটা করতে পারবেন না। গড়ে উঠেছে ই কমার্স ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তি খাতের বড় অংশ দখলে নিয়েছে ফ্রিল্যান্সাররা। দেশে ফ্রিল্যান্সার রয়েছেন 6.5 লাখ। ইক্যাবের তথ্য মতে দেশে 20,000 ফেসবুকে চলে কেনাকাটা। শুধু গেল বছরই এই খাতে লেনদেন হয়েছে 1,500 কোটি টাকা। হাই স্পিড ইন্টারনেট ইন ফাইবার অপটিক, যেখানে আমি বিভিন্ন ঘরে বসে আমি হাই স্পিড পেতে পারি, এবং মোবাইল ডিভাইসে যেহেতু আমি মুভমেন্ট করতে গিয়ে আমাকে অফিসে কাজ করতে হচ্ছে, বিজনেস ওয়াইজ কাজ করতে হচ্ছে। প্রযুক্তি খাতে আশার আলো থাকলেও ছিল অন্ধকারও। ব্যক্তি নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও ভুগতে হয়েছে এর কালো থাবায়। তাই এখনই সাইবার নিরাপত্তায় আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পরিবর্তন এবং পরিবর্তনশীল খাতের মধ্যে তথ্য প্রযুক্তি অন্যতম। এই পরিবর্তনের সাথে যে বা যারাই খাপ খাইয়ে নিতে পারেনি তারাই ছিটকে পড়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তি থেকে রাষ্ট্রীয়, কেনাকাটা থেকে আইন কাঠামো, সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সম্প্রসারণ এবং সমন্বয় জরুরি। তবেই বিশ্বের বুকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে 57,000 বর্গমাইলের এই ভূখণ্ডটি। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। করোনা মহামারীর প্রকোপ বাড়লেও লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণায় দ্বিতীয় দিনেই জমে ওঠে বইমেলা। বিলম্বে হলেও মেলা শুরু হওয়ায় খুশি বইপ্রেমীরা। যদিও এবারে আয়োজন নেই শিশু প্রহরের, তবে স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশে বাধ্যবাধকতা থাকলেও মূল মেলা প্রাঙ্গণে এসে তা মানছেন না অনেকেই। শুক্রবার মানেই বইমেলায় শিশু প্রহর, এমন চিত্রই চিরচেনা। কিন্তু নতুন করে বেড়ে যাওয়া মহামারীতে ছেদ পড়ল এ নিয়মে। শিশু প্রহর আয়োজনের জায়গাটা যেন এবার অনেকটাই নিষ্প্রাণ। শুক্রবার সকালে মেলা অনেকটা ফাঁকা থাকলেও দুপুর গড়াতেই ভিড় বাড়তে থাকে। মহামারীর কারণে শুরুতেই মেলা জমবে না, লেখক ও প্রকাশক সহ অনেকেরই এমন ভাবনা ভুল প্রমাণিত হয়। তাদের আশা, দিন যত গড়াবে আরও জমে উঠবে মেলা। আর আমরা সবসময় প্রতি বছর আশায় থাকি কবে বইমেলায় আমরা যাব। তো এবার যদিও একটু ভয় পেয়ে আসতে হয়েছে, এবং খুব শর্ট টাইমের ভিতরে আমরা চলে যাওয়ার চিন্তা করতেছি, যেহেতু মানে ভিড় আস্তে আস্তে বাড়তেছে। সবাই একটু মানে আতঙ্কে আছে যে কিভাবে মানে এটাকে এড়িয়ে চলা যায়। তাও এবার অন্যবার থেকে কম ভিড় হয়নি, যেহেতু আজকে ছুটির দিন। আমি শেখ মুজিবুর রহমানের একটি বই কিনব, আর গল্পের বই। এবারের মেলায় অংশ নিচ্ছে 520টি প্রকাশনীর 800 স্টল। প্রতিদিনই নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে প্রাণবন্ত হবে মেলা। প্রকাশকদের এমন আশার সাথে শঙ্কার জায়গাও কম নয়। গত 1 বছরে বেশি সময় ধরে স্কুল কলেজ সব বন্ধ, সেই হিসেবে আমরা আসলে প্রকাশকরা খুব দুর্যোগমুক্ত আছি। তার মধ্যেও আমরা এখন মেলায় আসছি। দুইটা বিক্রি হচ্ছে, মানে তার খুব একটা আনন্দিত, বাট একটু ভয়ও আছে। একটু সতর্ক সচেতন থাকলেই আমরাও হ্যাপি, তারাও হ্যাপি। এবারের মেলার পরিধি বেড়েছে প্রায় দ্বিগুণ। অন্যবার 8 লাখ বর্গফুটের জায়গা অনুষ্ঠিত হলেও করোনাকালে সামাজিক দূরত্ব নিশ্চিতে মেলার আয়তন 15 লাখ বর্গফুট। তাপমাত্রা মেপে ও মাস্ক পরিধান করে প্রবেশ করতে হলেও মেলার মূল প্রাঙ্গণে অনেকেরই ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। গল্প, উপন্যাস, কবিতার বইসহ শুক্রবার মেলায় এসেছে 55টি নতুন বই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। শুটিং। দিল্লিতে শুটিং বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে পদকের জন্য লড়বে বাংলাদেশ নারী শুটিং দল। 10 মিটার এয়ার রাইফেলে ছেলেদের এককে হতাশ করেন বাকি রাব্বিরা। 624.4 স্কোর করে 39 প্রতিযোগীর মধ্যে 18তম হন রাব্বি হাসান মুন্না। 624.5 স্কোর নিয়ে 19তম হন কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী আব্দুল্লাহ হেল বাকি। মেয়েদের এককে 48 জনের বাছাইয়ে নিচের দিকে থাকেন ঋথিকা রত্নারা। ব্যক্তিগত ইভেন্টের ব্যর্থতায় এয়ার রাইফেল থেকে টোকিও অলিম্পিকের কোটা পাওয়ার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে এখনও সুযোগ আছে 10 মিটার এয়ার পিস্তলের। মেয়েদের বিভাগে 10 মিটার এয়ার রাইফেলে দিশা, ঋথিকা ও রত্নার সম্মিলিত স্কোরে 8ম দল হিসেবে বাছাই পর্বে পার করে বাংলাদেশ নারী শুটিং দল। জায়গা করে নেয় পদকের লড়াইয়ে। দিল্লিতে বিভিন্ন ইভেন্টে 53টি দেশের শুটার অংশ নিচ্ছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। দক্ষিণ এশিয়ার মানুষের অনুপ্রেরণা রাজা পাকসের মন্তব্য। করোনায় আরও 18 জনের মৃত্যু। কোভিডের প্রকোপের মধ্যে বাংলাদেশে শিশু মৃত্যু বেড়েছে 13%, জাতিসংঘের রিপোর্ট। ঢাকা ও নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদের 5 জানাজা, কোম্পানিগঞ্জে দাফন। রাজনীতি ও আইন অঙ্গনে বিরাট শূন্যতা তৈরি করেছে বিশিষ্টজনদের মন্তব্য। ডিজিটাল বাংলাদেশ গড়তে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সহ সব ক্ষেত্রেই বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার, বিশেষজ্ঞদের অভিমত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।